দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত অন্তত ১৬৭, দীর্ঘ হচ্ছে লাশের সারি। যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক। জেনিনে ফিলিস্তিনি সাংবাদিক সাজাকে গুলি করে হত্যা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরক্ষা কৌশল নির্ধারণে কঠোর হচ্ছে উত্তর কোরিয়া। পরমাণু কর্মসূচি, ট্রাম্পকে নিয়ে সতর্ক ইরান। শুরু করছি এবার বিস্তারিত। দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত অন্তত ১৬৭, দীর্ঘ হচ্ছে লাশের সারি। দক্ষিণ কোরিয়ার জিউলা প্রদেশের মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬৭ জনে পৌঁছেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের ধারণা, উড়োজাহাজটিতে এই ২ জন ছাড়া বাকি আর কেউ বেঁচে নেই। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। আজ রবিবার সকাল ৯টার দিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে জেজু এয়ারের 7C2216 ফ্লাইটটি ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু নিয়ে দেশের দক্ষিণ সিউল থেকে প্রায় ২৮৮ মাইল দূরে মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনাটি ঘটে। জীবিত উদ্ধারকৃত ওই ২ ব্যক্তির একজন যাত্রী এবং অন্য এক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বলে অন্য এক প্রতিবেদনে জানা গেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এটি দক্ষিণ কোরিয়ার মাটিতে এ যাবৎকালের সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা এবং প্রায় ৩ দশকের মধ্যে সবচেয়ে খারাপ ঘটনা। ধারণা করা হচ্ছে ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে দুর্ঘটনার কবলে পড়েছে বিমানটি। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের প্রধান লি জিয়ং হুন। স্থানীয় বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আজ রবিবার দক্ষিণ কোরিয়ার মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির চাকা ছাড়াই অবতরণ করে। এরপর রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ হয় বিমানটি এবং আগুন ধরে যায়। ল্যান্ডিং গিয়ারে পাখি ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এবং নিহতদের পরিবারে বিমানবন্দরে জড়ো হতে দেখা গেছে। ঘটনার পরপরই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চুইং সুং মুক। তিনি মোয়ান বিমানবন্দরকে বিশেষ দুর্যোগ এলাকা বলে ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্তদের জন্য কেন্দ্রীয় সরকারের তহবিল থেকে সহায়তার ঘোষণা দিয়েছেন। সাম্প্রতিক সময়ে রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার নির্দেশনা দিয়েছেন দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে বিধ্বস্ত উড়োজাহাজটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে ও ধোঁয়া বের হতে দেখা গেছে। দক্ষিণ কোরিয়ান দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ৩২টি গাড়িসহ অন্তত ৮০ জন দমকল কর্মী ঘটনাস্থলে কাজ করছে। এয়ারলাইন জেকু এক বিবৃতিতে এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, মোয়ান এয়ারপোর্টের দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবার কাছে আমরা অবনত মস্তকে ক্ষমা প্রার্থনা করছি। আমরা যা যা করা দরকার সব করব। এই কষ্টের জন্য আমরা দুঃখিত। এই বিমান সংস্থাটি ইতিহাসে এটি প্রথম কোনো দুর্ঘটনা। এটি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় কিন্তু কম বাজেটের এয়ারলাইন্স। ওদিকে মোয়ান বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে হামাসের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিল জসিব আল থানি। কাতারের রাজধানী দোহায় স্থানীয় সময় গতকাল শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হামাসের নেতৃত্ব দেন সংগঠনটির জ্যেষ্ঠ নেতা খলিল আল হাইফা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে গাজায় যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এই অঞ্চলে চলমান যুদ্ধের সমাপ্তি টানার একটি সুস্পষ্ট ও সমন্বিত চুক্তি নিশ্চিত করতে এ প্রক্রিয়াকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে উপায় নিয়ে আলোচনা হয়েছে। কাতারের প্রধানমন্ত্রী দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতা করতে প্রকাশ্যে কাতারের প্রধানমন্ত্রী যুক্ত হওয়ার বিষয়টি খুব একটা নজরে পড়েনি। গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতা নিয়ে গত কয়েক মাস ধরে অচল অবস্থা চলছে। একদিকে কাতারের প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ ট্রাম্প প্রশাসন একটি চুক্তিতে উপনীত হতে ব্যাপক উৎসাহ দিয়েছে। যুক্তরাষ্ট্র ও মিশরের পাশাপাশি গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে কাতার, যদিও তা আলোর মুখ দেখেনি। এ পরিস্থিতির নভেম্বরে মধ্যস্থতার ভূমিকা থেকে সরে আসার ঘোষণা দেয় দোহা। জেনিনে ফিলিস্তিনি সাংবাদিক সাজাকে গুলি করে হত্যা।
দখলকৃত উত্তর পশ্চিম তীরের জেনিনের শরণার্থী শিবিরে ফিলিস্তিনি সাংবাদিক শাজা আল সাবগাককে গুলি করে হত্যা করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ বাহিনীর পিএনের নিরাপত্তা সদস্যরা। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার রাতে পিএ বাহিনী ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের সময় আল কুদস বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাজার মাথায় গুলি লাগে। নিহতের পরিবার জানিয়েছে, সাজা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় পিএ বাহিনীর আক্রমণের শিকার হন এবং তাকে গুলি করে হত্যা করা হয়। রাজনৈতিক বন্দীদের পরিবারের কমিটির এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে এই একটি জঘন্য অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, নতুন এই অপরাধ আমাদের জনগণের স্বাধীনতা এবং জীবনের প্রতি অবজ্ঞা প্রকাশ করে। এ ঘটনায় জাতীয় ও মানবিক মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন। মানবাধিকার সংগঠন এবং কর্মীদের কাছে এই দমনমূলক এবং রক্তাক্ত পদক্ষেপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে ওই কমিটি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরক্ষা কৌশল নির্ধারণে কঠোর হচ্ছে উত্তর কোরিয়া। কোরিয়ান ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির এক অধিবেশনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া কৌশল গ্রহণ করেছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনের খবরে বলা হয়েছে, ২৩ থেকে ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত এই পূর্ণাঙ্গ অধিবেশনে বছরের রাজনৈতিক ফলাফলের সারসংক্ষেপণ এবং পরবর্তী বছরের কাজের ক্ষেত্রগুলো নির্ধারণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ভাষণে কিম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি একটি অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া কৌশল তুলে ধরা হবে, যা উত্তর কোরিয়ার ভবিষ্যৎ রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতে কাজ করার জন্য ধারাবাহিকভাবে প্রয়োগ করা হবে। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রতিক্রিয়াশীল রাষ্ট্র, যেটি কমিউনিজম বিরোধী একটি স্থায়ী রাষ্ট্রীয় নীতি হিসাবে দেখে। বর্তমান বাস্তবতায় যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি জোট একটি আগ্রাসী পারমাণবিক সামরিক ব্লক হিসেবে বিস্তৃত হয়েছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কমিউনিস্ট বিরোধী জোট আমাদের কাছে স্পষ্ট করে দেয় আমাদের কোনো দিকে যাওয়া উচিত, আমাদের কি করা উচিত এবং আমাদের কিভাবে এটি করা উচিত। পরমাণু কর্মসূচি, ট্রাম্পকে নিয়ে সতর্ক ইরান। ২০২৫ সালে ইরানের পরমাণু কর্মসূচির জন্য একটি গুরুত্বপূর্ণ বছর, কারণ নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ চাপ নীতির পুনরায় বাস্তবায়নের জন্য প্রস্তুত হচ্ছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শনিবার ২৮ ডিসেম্বর বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। খবর আল আরাবিয়ার। ২০১৮ সালে ট্রাম্প তার পূর্বসূরি বারাক ওবামার ২০১৫ সালের চুক্তি থেকে সরে আসেন, যেখানে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করার জন্য সম্মত হয়েছিল, যা পারমাণবিক অস্ত্রের উপাদান তৈরি করতে পারে, এবং তার বদলে মার্কিন এবং জাতিসংঘের অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের রাষ্ট্রায়ত্ত টিভির মাধ্যমে যে বক্তব্যটি প্রচারিত হয়েছিল তাতে তিনি উল্লেখ করেন যে তিনি চীনে তার সহকর্মীদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তবে তিনি ট্রাম্পের নাম উল্লেখ করেননি কিংবা কিভাবে ওই বছরটি গুরুত্বপূর্ণ হতে পারে তাও স্পষ্ট করেননি। ইরানের নেতাদের প্রধান উদ্বেগ হতে পারে যে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আক্রমণ করার ক্ষমতা দিতে পারেন। একই সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ তেল শিল্পে মার্কিন নিষেধাজ্ঞা আরও কঠোর করতে পারেন। শনিবার ইরানি রিয়ালের বিপরীতে ডলার নতুন সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে, যা ট্রাম্পের ২০ জানুয়ারি হোয়াইট হাউসে আগমন নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অফিসিয়াল বাজারে রিয়াল ডলারের বিপরীতে অনেক চড়া দামে বিক্রি হয়েছে।